ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে তিনি একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান। পুলিশ 3 বার তাকে গুলি করে। গুলি লাগে তার কপালে ও 2 হাতে। তবুও তিনি কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে এগিয়ে যেতে থাকেন। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, সেই মেদিনীপুরের মহিয়সী নারী মাতঙ্গিনী হাজরাকে নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। 1870 সালের 19শে অক্টোবর অবিভক্ত মেদিনীপুরের তমলুক শহরের অদূরে হোগলা ডাকঘরের অন্তর্গত আলিনান নামে একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে পিতা ঠাকুরদাস মাইতি ও মাতা ভগবতী মাইতির কোল আলো করে জন্ম নিয়েছিলেন মাতঙ্গিনী মাইতি। দারিদ্রতার কারণে ছোটবেলার প্রথাগত শিক্ষা তার ভাগ্যে জোটেনি। তৎকালীন সময়ে মাত্র 12 বছর বয়সে ত্রিলোচন হাজরার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায় ত্রিলোচন হাজরার বয়স মাতঙ্গিনীর থেকে অনেক বেশি ছিল, ফলে দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হল না। তিনি মাত্র 18 বছর বয়সেই নিঃসন্তান অবস্থায় বিধবা হয়ে গিয়েছিলেন। তবে তিনি ছিলেন খুব মানবতরলী। সমাজসেবায় তিনি নিজেকে উজাড় করে দিতেন। এমনও জানা যায় যখন তার অঞ্চলে মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে, তখন নিজের স্বাস্থ্যের পরোয়া না করেই তিনি আক্রান্ত পুরুষ, নারী ও শিশুদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এছাড়াও অস্পৃশ্যদের সামাজিক অবস্থার উন্নয়নের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলনে যোগদান। 1905 খ্রিস্টাব্দ থেকে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরাও। মতাদর্শগতভাবে একজন গান্ধীবাদী হওয়ার জন্য গান্ধীজির ডাকা প্রায় সকল আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন তো বটেই, তার সাথে সাথে অনেক নারী পুরুষকে এই আন্দোলনে যোগদান করার জন্য উদ্বুদ্ধও করতেন। তাদের বোঝাতেন যে আমাদের দেশের মাটিতে বসে কিভাবে ইংরেজরা আমাদের উপর অত্যাচার চালাতো। গান্ধীজির আদর্শে চলতেন বলেই তিনি সবার কাছে গান্ধীবুড়ি নামেই পরিচিত। গান্ধীজির ডাকা আইন অমান্য আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে মেদিনীপুরের মাটিতেও। 1932 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে যোগদান করেন। সেই সময়ে ব্রিটিশ সরকারের লবণ আইন অমান্য করে তিনি কারাবরণও করেছিলেন, যদিও অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু চৌকিদারি কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এই সময় তিনি বহরমপুরের কারাগারে 6 মাস বন্দী ছিলেন। তিনি বন্দী ছিলেন হিজলির বন্দি নিবাসেও। মুক্তিলাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন। বিদেশি পণ্য বয়কটের জন্য নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতে শুরু করেন। 1933 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী শ্রীরামপুরের মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিলেন। হঠাৎই সেই সভায় শুরু হয় পুলিশের অকথ্য লাঠিচার্জের অত্যাচার। গান্ধীবুড়ি সেই লাঠিচার্জের সময় আহত হন, তার স্বাস্থ্যের অবনতি ঘটে। কিন্তু কোনোভাবেই তাকে যে দমানো সম্ভব নয় তা বুঝিয়ে দিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1942 সালের 29শে সেপ্টেম্বর
প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ ৬,০০০ সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ৭৩ বছর বয়সী মহিষী মাতঙ্গিনী হাজরা। বন্দে মাতরম শব্দে আর শঙ্খনিনাদে কেঁপে উঠল শহর। দিক বিদিক থেকে সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হলো। মিছিল যখন শহরের উপকণ্ঠে পৌঁছালো, ব্রিটিশ রাজ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয়। কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন সাধারণ জনতার ওপর গুলি না চালাতে। এরপরেও বারংবার তার উপর গুলিবর্ষণ করা হয়। কংগ্রেসের পতাকাটি মুঠোয় ধরে শক্ত করে উঁচিয়ে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান। পুলিশ ৩ বার তাকে গুলি করে। গুলি লাগে তার কপালে ও 2 হাতে। তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা যখন উঠল, তখন জানিয়ে রাখি 1942 সালের 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার, যার সর্বাধিনায়ক ছিলেন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকার তৈরি করেছিল বিভিন্ন বাহিনী আর গড়ে তুলেছিল পৃথক শাসন ব্যবস্থা। কি চমকে গেলেন তো? তাহলে শুনুন। এই জাতীয় সরকারের আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার, সমর ইত্যাদি বিভাগে পৃথক পৃথক সচিবও নিয়োগ করা হয়েছিল। সবার উপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। অর্থ সচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সমর ও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সুশীল কুমার তারাকে। 1944 সালে 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব। গান্ধীজির অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়েছিল। এই জাতীয় সরকারের সংবাদপত্র বা মুখপত্র বিপ্লবী প্রকাশিত হতো। মূল মুখপত্রের কপি দিল্লির নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে আজও সংরক্ষিত আছে। 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীনতা অর্জন করল, তখন অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। কলকাতার দীর্ঘ বিস্তৃত হাজরা রোড তার নামেই নামাঙ্কিত হয়েছে। স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। 1977 খ্রিস্টাব্দে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপিত হয়। তমলুকে ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই জায়গাটিতেও তার একটি মূর্তি তৈরি করা হয়। তমলুক শহরে তার নামে রয়েছে একটি রেলওয়ে স্টেশনও, শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন। ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের 60 বছর পূর্তি উপলক্ষে 2002 সালে ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া 5 টাকার ডাক টিকিট চালু করে। 2015 সালে তমলুক শহরে মহিলাদের জন্য শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই মহান স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই নিবেদন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।